আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন টপিক নিয়ে। আজকে আমরা দেখানোর চেষ্টা করব আরব উপদ্বীপের বিভিন্ন রাজ্য। আরব উপদ্বীপে যে রাজ্যগুলো গড়ে উঠেছিল তাদের যে কর্মকাণ্ড ছিল সে সম্পর্কে আমাদের ধারণা অর্জন করা জরুরি বলে আমি মনে করছি। সে জায়গা থেকে আলোচনাটা নিয়ে আসছি। আমরা প্রথমে একটা রাজ্যের নাম লিখেছি, সেটির নাম হচ্ছে সাবিয়ান রাজ্য, যেটা আরব উপদ্বীপের অন্যতম একটা রাজ্য ছিল তৎকালীন সময়ে। তো এই সাবিয়ান রাজ্যটা মূলত দক্ষিণ আরবের ইয়েমেনের এই অংশে গড়ে উঠেছিল। তাহলে সাবিয়ান রাজ্যটা কোথায় গড়ে উঠেছিল? দক্ষিণ আরবের ইয়েমেনে। দক্ষিণ আরবের ইয়েমেন নামক জায়গায় আমরা যে দক্ষিণ আরব দেখিয়েছি, সেখানে যে ইয়েমেন ওমান ছিল, সেই ইয়েমেনের অন্তর্গত এই সাবিয়ান রাজ্যটা গড়ে উঠেছিল। আচ্ছা, এখন সাবিয়ান রাজ্যের রাজধানীর নামটা জানতে হবে। নামটা সবাই শুনেছেন, মারিব। সাবিয়ান রাজ্যের রাজধানী হচ্ছে মারিব। আপনার একটা বাঁধের নাম শুনেছেন, মারিব বাঁধ। এই মারিব বাঁধটা কিন্তু এখানেই নির্মাণ করা হয়েছিল এবং তৎকালীন সময়ে এটি অন্যতম বৃহত্তম একটি বাঁধ ছিল, যার ধারাবাহিকতায় এই মারিব বাঁধ কাদের কীর্তি, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তখন আমরা উত্তরে বলবো এটা সাবিয়ানদের কীর্তি। এবার দেখেন, সাবিয়ান রাজ্যে যে রাজারা ছিল তাদের উপাধি ছিল, রাজাদের উপাধি ছিল কি? রাজাদের উপাধি ছিল হচ্ছে মুকাররিব। রাজাদের উপাধি ছিল মুকাররিব। মুকাররিব। আচ্ছা, তাহলে সাবিয়ান রাজ্যের রাজাদের উপাধি কি ছিল? মুকাররিব। এটা প্রথম পর্যায়ে এই উপাধিটা ছিল। পরবর্তীতে সাবিয়ান রাজারা নতুন একটা উপাধি ধারণ করে, সেটার নাম হচ্ছে মাল কসবা। মাল কসবা নামে তারা উপাধি ধারণ করে। এমনকি প্রাচীনকালে আরব উপদ্বীপে বসবাস করা যে বিভিন্ন জাতি ছিল, প্রথম সভ্য জাতি বলা হচ্ছে এই সাবিয়ানদের। প্রথম আরবের প্রথম সভ্য জাতি, আরবের প্রথম সভ্য জাতি বলা হচ্ছে এই সাবিয়ানদের। আর সাবিয়ান রাজ্যের আরেকটা তাৎপর্য ছিল এরকম, যেখানে এক ধরনের সুগন্ধি উৎপন্ন হতো, সুগন্ধি। এই সাবিয়ান রাজ্য থেকে সুগন্ধি উৎপাদিত হতো, এটা আবার রপ্তানি করা হতো মিশরে। রপ্তানি হতো কোথায়? মিশর। তাহলে দেখেন, সাবিয়ান রাজ্য সম্পর্কে আমরা যদি এইটুকু মনে রাখতে পারি তাহলে কিন্তু হবে। তাহলে আরব উপদ্বীপের অন্যতম একটা রাজ্য হচ্ছে সাবিয়ান রাজ্য, যা দক্ষিণ আরবের ইয়েমেনে গড়ে উঠেছিল। এই সাবিয়ান রাজ্যের রাজধানীর নাম ছিল মারিব। পৃথিবী বিখ্যাত অন্যতম একটা বাঁধের নাম হচ্ছে মারিব বাঁধ, যা এখানেই নির্মিত হয়েছিল। আর এই মারিব বাঁধের একমাত্র কৃতিত্ব হচ্ছে কাদের? সাবিয়ানদের। সাবিয়ান রাজ্যের রাজাদের উপাধি ছিল প্রথমত মুকাররিব, পরবর্তীতে এই উপাধি পরিবর্তিত হয়ে এটা নাম হয় মাল কসবা। আরব উপদ্বীপের ইতিহাসে প্রথম সভ্য জাতি বলা হয় সাবিয়ানদের। আর সাবিয়ান রাজ্যের একটা বিশেষত্ব ছিল, এখানে এক ধরনের সুগন্ধি উৎপাদিত হতো, যা তৎকালীন সময়ে মিশরে রপ্তানি করা হতো। আর আমরা আরো কয়েকটা রাজ্যের নাম দেখব। মিনাইন রাজ্য আছে, কাতাবান রাজ্য আছে, তারপরে হচ্ছে আপনার হাজরামাউত রাজ্য আছে। তারপরে কাতাবান এবং হাজরামাউত অন্তত এক লাইন করে এটা আমরা দেখবো। কাতাবান নামে একটা রাজ্য ছিল, হাজরামাউত নামে একটা রাজ্য ছিল। মাউথ। আচ্ছা, এই কাতাবান রাজ্যের রাজধানীর নাম ছিল তামনা। বর্তমান নামটা হচ্ছে কুহলান। বর্তমান নাম হচ্ছে কুহলান। হাজরামাউত রাজ্যের রাজধানীর নাম ছিল সাবোয়া। সাবোয়া। এখন এই দুটি রাজ্যের বিশেষত্ব হলো, এই দুটি রাজ্যের খ্যাতি ছিল দুটি কারণে। একটা হচ্ছে এই রাজ্য দুটি মশলার ব্যাপক ব্যবহার করত। মশলার ব্যাপক ব্যবহার, এই মশলার ব্যবহারের কারণে তৎকালীন বিশ্বে এই দুটি রাজ্যের একটা খ্যাতি ছিল। আর একটা হচ্ছে কারুকার্য খচিত অট্টালিকা। আর একটা হচ্ছে কি? কারুকার্য খচিত অট্টালিকা নির্মাণ। তৎকালীন সময়ে এই দুটি রাজ্যে এই কারুকার্য খচিত অট্টালিকার ব্যাপক প্রচলন ছিল। এই দুটি কারণে তৎকালীন বিশ্বে আলোচিত দুটো রাজ্য ছিল কাতাবান এবং হাজরামাউত রাজ্য। নাজরান এবং হাজরামাউতের মধ্যে আরেকটা মিনাইন নামের রাজ্য ছিল, কিন্তু এই রাজ্য সম্পর্কে তেমন অত বেশি আলোচনা খুঁজে পাওয়া যায় না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ রাজ্য আছে, সে রাজ্যের নাম হচ্ছে হিমারীয় রাজ্য। হিমারীয় রাজ্য, এটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ রাজ্য। এর রাজধানী ছিল জাফর নামক স্থানে। হিমারীয় রাজ্যের রাজধানী ছিল জাফর নামক স্থানে। এবং এই হিমারীয় সভ্যতাটা ছিল কৃষি ভিত্তিক। হিমারীয় সভ্যতা হচ্ছে কি ছিল? কৃষি ভিত্তিক সভ্যতা ছিল। আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই হিমারীয়রা বা হিমারীয় রাজ্যের অধিবাসীরা বেদুইনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা দুর্গ নির্মাণ করে। এই দুর্গটার নাম ছিল গুমদান। গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে মনে রাখবেন। হিমারীয় রাজ্যে বসবাসকারী অধিবাসীরা, হিমারীয় রাজ্যের রাজা বেদুইনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গুমদান নামক একটা দুর্গ নির্মাণ করে। এই গুমদান দুর্গটা ছিল 20 তলা বিশিষ্ট একটা ইমারত। তৎকালীন সময় 20 তলা বিশিষ্ট একটা ইমারত, 20 তলার একটা ইমারত। এজন্য এটাকে ইতিহাসের প্রথম আকাশচুম্বী স্থাপত্য বলা হয়ে থাকে।
এজন্য এটাকে ইতিহাসের প্রথম আকাশচুম্বী অট্টালিকা বলা হয়ে থাকে। তাহলে সেটার নাম কি হচ্ছে? গুমদান। এই গুমদান ইমারত কয়তলা বিশিষ্ট? 20 তলা বিশিষ্ট। কারা নির্মাণ করেছিল? হিমারীয়রা নির্মাণ করেছিল বেদুইনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আরেকটা কথা এখানে না বললে নয়, হিমারীয় রাজাদের উপাধি ছিল তুব্বা। হিমারীয় রাজাদের উপাধি ছিল তুব্বা। তাহলে এইটুকু একবার দেখবেন, না দেখলে আর একবার দেখে মনে রাখার চেষ্টা করবেন। আমরা আর এক মিনিট বলবো আর কি, আর 1 মিনিট বলবো দুটি রাজ্য নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে নাবাতিয়ান রাজ্য। নাবাতিয়ান রাজ্য, শুধু রাজধানীটা জানলেই হবে। নাবাতিয়ান নামে একটা রাজ্য ছিল। এই নাবাতিয়ান রাজ্যের রাজধানী ছিল পেট্রা। শব্দটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো ওয়ার্ড, যে পেট্রা কোন রাজ্যের রাজধানী ছিল? নাবাতিয়ান। এটুকু বলতে পারলেই হবে। আরেকটাই আমরা দেখবো, সেটা হচ্ছে পালমিরা। পালমিরা নামে একটা রাজ্য ছিল। মজার ব্যাপার হচ্ছে এই পালমিরার বর্তমান অবস্থান সিরিয়ায়। পালমিরার বর্তমান অবস্থানটা কোথায়? সিরিয়ায়। আন্তর্জাতিক অংশে সাধারণ জ্ঞানে আরেকটা প্রশ্ন এসে থাকে, তাল গাছের শহর বলা হয় কাকে? এই পালমিরাকে বলা হয় তাল গাছের শহর। পালমিরাকে বলা হয় তাল গাছের শহর। আর এই পালমিরায় যারা বসবাস করত তাদের ভাষা ছিল অ্যারামাইট। গুরুত্বপূর্ণ কথা, অ্যারামাইট। পালমিরায় বসবাসকারী অধিবাসীদের ভাষা কি ছিল? অ্যারামাইট। অথবা পালমিরা রাজ্যের ভাষা কি? অ্যারামাইট। অথবা অ্যারামাইট কাদের ভাষা? যারা পালমিরা রাজ্যে বসবাস করত তাদের ভাষা। তো এই যে আরব উপদ্বীপে তৎকালীন সময়ে যে রাজ্যগুলো ছিল, তার মধ্যে এগুলোই মোটামুটি বলার মতো, পরীক্ষা আসার মতো বলে আমার কাছে মনে হয়েছে, যার ধারাবাহিকতায় সহজভাবে বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি যে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন। তাই ফলো দিয়ে সাথে থাকুন। বইটা 1-2 দিনের মধ্যে বাজারে আসবে, তখন বই নিয়ে আমরা আপনাকে লাইভে সবকিছু জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।